সম্মানিত করদাতা আসসালামু আলাইকুম। রিটেন প্র্যাকটিক্যাল ক্লাস আপনারা যারা একেবারে নতুন আজকে কন্টেন্টে তাদের জন্য চলুন আমরা শুরু করি। স্ক্রিনে চলে যাই। আপনারা গুগল ক্রোমে এসে এখানে লিখবেন রিটার্ন চলে আসছে। এবার আপনারা কম্পিউটার থেকে এন্টারে ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটা উইন্ডোজ ওপেন হবে। আপনারা যে দেখবেন এখানে itaxnbr.gov.bd এরকম লেখা আছে কিনা, থাকলে আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর আপনারা এখানে লিখে আসছে রিটার্ন, ফাইল ইউ ট্যাক্স রিটার্ন, এখানে ক্লিক করে দিবেন। আপনি যদি নিবন্ধন করে থাকেন আগেন তাহলে আপনি এখানে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। আর আপনি যদি নিবন্ধন না করেন তাহলে আপনি আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। তো আমি এখানে আজকে এই ভদ্রলোকের নিবন্ধন করা আছে, আমি এখানে আই এম অলরেডি রেজিস্টার্ড এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমরা 3 নাম্বার দিব, এখানে পাসওয়ার্ড দিব, দেন আমরা এখানে সাইন ইনে ক্লিক করে দিব। আমরা এখন 3 নাম্বার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব রিটার্নে। চলে আসছি আমরা রেগুলার রিটার্ন সাবমিশন অ্যাসেসমেন্ট ইয়ার। তো এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে এখানে দেখেন লেখা আছে অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27, ঠিক আছে, লেখা আছে। তো আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করে দেবো। যেখানে ক্লিক করার পর আপনারা আরও দুইটা অ্যাসেসমেন্ট ইয়ার দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে 24-25 আর একটা হচ্ছে 25-26। উপরে দুইটাকে বলে নর্মাল রিটার্ন, আমরা এখন যেটা দেবো এটা হচ্ছে রেগুলার রিটার্ন, ঠিক আছে। তো আমরা এখানে বাম পাশে দেখেন রেগুলার রিটার্নে ক্লিক করবো, রেগুলার রিটার্নে ক্লিক করে দিব। রেগুলার রিটার্নে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবো। তো এখানের মধ্যে আপনারা কিছু জিনিস আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করার প্রয়োজন নাই। যেমন এখানে রিটার্ন স্কিম সেলফ থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 এটাই থাকবে। ইনকাম ইয়ার 1 জুলাই 2025, ইনকাম শুরু 30 জুন 2026। আপনি চাইলে প্রম্পটটা চেঞ্জ করতে পারবেন। কেন পারবেন? আপনি যে একেবারে গত বছরের 1 জুলাই থেকে আপনার ইনকাম শুরু হবে এরকম না, এরপর আপনার ইনকাম শুরু হতে পারে। আপনার যখন থেকে শুরু হয়, যে মাসে শুরু হয়, যে মাসে যে তারিখ থেকে শুরু হয়, আপনি এখানে ক্লিক করে দিয়ে করে আপনার তাহলে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আমি এটা করছি না, যেভাবে আছে এইভাবে থাকবে। এটা রিটার্ন স্ট্যাটাস যা আছে তাই থাকবে। ট্যাক্স এক্সামটেড ইনকাম আজকে আমি দেখাবো শুধুমাত্র একজন এমপ্লয়ির ইনকাম এবং উনি ইনসেন্টিভ পাবে কিনা ওটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো উনি ইনসেন্টিভ পাবে কিনা, উনি যে 30 সেপ্টেম্বরের মধ্যে জমা দেবে ইনসেন্টিভ পাবে কিনা, মানে অ্যামাউন্ট যাই হোক ছোটো হোক বড় হোক উনি ইনসেন্টিভ পাবে কিনা আমি আজকে দেখাচ্ছি। আসলে গভর্নমেন্ট কি দিবে ইনসেন্টিভ ওটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো ওনার কোনো ট্যাক্স এক্সামটেড ইনকাম নাই। ট্যাক্স এক্সামটেড ইনকাম কোনগুলো, যেমন রেমিটেন্স, পেনশন, এগুলাই। তো ওনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখান থেকে ওনার ইনকাম আছে। আমি বাকিগুলো নিয়ে আসতে আর কোনো কথাই বলবো না। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা রেখে আমি সামনে আঁকাচ্ছি। এবার হচ্ছে ওনার বাসা নয়, ওনার ইনকাম সোর্স যে জায়গা থেকে মনে করেন উনি হইতে পারে থাকে ঢাকা দক্ষিণ সিটিতে, ওনার ইনকাম সোর্স বা ওনার প্রতিষ্ঠান বা যেখানে জব করেন ওটা হচ্ছে ঢাকা উত্তরে। তো আপনার প্রতিষ্ঠান যেখানে ওটা দিবেন। তো এখানে ঢাকা নর্থ সিটি আছে, এটা দিয়ে দিলাম। যুদ্ধাহত মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাহত জুলাই যুদ্ধে ওটা থাকলে দিবেন। পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ থার্ড জেন্ডার বা আপনার প্রতিবন্ধী থাকলে দিবেন। এরপর হচ্ছে ট্যাক্স ক্লেম রিবেট ফর ইনভেস্টমেন্ট, ওনার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে ওটার জন্য ইয়েস দিয়ে রাখবেন। যেমন অনেকে জব করলে পিএফ থাকে, পিএফে রিবেট পাবে। এরপরে আপনার ডিপিএস থাকলে ডিপিএস রিবেট পাবে। এরপর হচ্ছে আইটি 10B রিকোয়ারমেন্টস, গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, 50 লাখের উপরে কোনো সম্পত্তি আছে কিনা, নাই। ওন মোটরকার নো, ওন অফশোর প্রপার্টি নো, শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি নো, হ্যাভ এনি হাউস প্রপার্টি নো। আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট ইয়েস। আমি বলবো যে আপনারা অবশ্যই সাতটা দেবেন, কেননা বর্তমানে এক্সপেন্ডিচার এবং আপনি আর এটা কী বলে আইটি 10B অর্থাৎ সম্পদ হিসেবে যদি আপনি না দেন আপনার রিটার্নটি অসম্পূর্ণ বলে এটা বিবেচিত হবে। তো আমি কন্টিনিউ দিয়ে সামনে আগাচ্ছি। এখন আমরা চলে আসছি ইনকামের মধ্যে। দেখেন আপনারা ইনকামের যা ফিল আপ করবেন এটা পাশে এখানে ইনকাম সামারি আছে। তো আমি এখানে একটু দেখাই আপনাদেরকে আপনারা কীভাবে ফিল আপ করবেন। এমপ্লয়মেন্ট টাইপ দেবেন, এখানে আপনার গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট, প্রাইভেট হলে প্রাইভেট। উপরে গভর্নমেন্ট দুইটা দেখাচ্ছে। যারা গভর্নমেন্ট জব করেন পেমেন্টটা পান আইবিএস থেকে, যারা গভর্নমেন্ট জব করেন কিন্তু পেমেন্টটা আইবিএস থেকে পান না, ওটা হচ্ছে নিচেরটা। এরপর হচ্ছে স্যালারি সাবজেক্ট টু রিডিউসড রেট, অর্থাৎ যদি হ্রাসকৃত হারে কারো কোনো স্যালারি থাকে। ঠিক আছে, এই যে যদি এখানে এটা থাকে আর কি, যাই হোক।
তো আমরা এখন প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট ফেসকে ওটাতে দিব। ওনার কোম্পানির নাম হচ্ছে এবিসি, ওনার পোস্ট হচ্ছে অফিসার। এরপর উনি বেসিক স্যালারি হাউস যা পায় ওগুলো দিচ্ছেন বা দিবেন, পিএফটাও দিয়ে দিচ্ছেন। এরপর এখানে দেখবেন ওনার আর কোনো মানে অপশন মানে পান কিনা, অন্য কোনো সুবিধা পান কিনা, এরিয়া স্যালারি, এডুকেশন অ্যালাউন্স, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, গ্র্যাচুইটি, ফি এবং লিভ অ্যালাউন্স এখান থেকে দিয়ে দিবেন। যদি না থাকে আপনারা এখানে টাইপ করে দিবেন, শেষ। এরপরে এমপ্লয়মেন্ট সামারি ওটা তো দেখালাম। এরপরে এখানে যে সুবিধা আছে এটা নাই বলে, কারণ এখানে যদি কেউ কোনো ভেহিকেল ফ্যাসিলিটি পান ওখানে টিক দিলে এইটা আপনার সিরিয়াল আসবে কত সিসি পান, তখন এখানে মান্থলি এটা অটো চলে আসবে। আমি দেখাই এখানে 1500 সিসি, বুঝছেন, এটা চলে এসছে। একটু আপনাদেরকে দেখাই 12। যাই হোক, এটা এখানে দেখাচ্ছে না। আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে এটা সামনে দেখবেন। আমি একটু দেখাই হয় কি না। দেখছেন, ডিমড ইনকাম ফর ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, বুঝছেন, এটা এখানে ওনারা অ্যাড করে দিয়েছেন। তো আমরা এটা দেখাবো না, এটা ওনার নাই। ঠিক আছে, আমরা সেভ এন্ড কন্টিনিউ সামনে আঁকাচ্ছি। এরপরে রিপিট ওনার এটা পিএফ আছে, প্রভিডেন্ট ফান্ড, ওটা এখানে দেখালাম। সেভ এন্ড কন্টিনিউ দিব। এরপরে এক্সপেন্সেস, এটা একটু ইম্পর্ট্যান্ট, এইটা আপনারা অবশ্যই দেবেন। এখানে এক্সপেন্সেস ফর ফুড, ক্লথিং অ্যান্ড আদার এসেনশিয়ালস আপনার এগুলো দিবেন। অর্থাৎ আপনার কোনো অবস্থায় স্যালারির বেশি যাতে না হয়। অ্যাকোমোডেশন এক্সপেন্সেস দিবেন, যদি আপনি বিল্ডিং থাকে বা আপনার মালিক হন তাহলে এখানে 0 দিবেন, এখানে বাসা লিখে দিবেন ওন হাউস। অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস ওগুলো থাকলে দিবেন, না থাকলে কিছু করার নাই। হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস, বিদ্যুৎ, গ্যাস, পানি, সিওয়ারেজ, গার্বেজ, ফোন, ইন্টারনেট এগুলো দিবেন। এবং বউ থাকলে বউ বিল এখানে অ্যাড করে দিবেন। ফেস্টিভ্যাল অ্যান্ড আদার এক্সপেন্সেস থাকলে এগুলো দিবেন। আপনি ঈদে কোরবানি কত খরচ করছেন, দেশের বাইরে যখন ভ্রমণ করছেন ওখানে কত টাকা খরচ করছেন, দান করছেন কত, ফিলান্থ্রফি। এরপর হচ্ছে আপনার বর্তমান বছরে আপনার কোনো ট্যাক্স কাটছে কিনা, সোর্স ট্যাক্স, ওটা থাকলে আপনি ওখানে দিবেন। দেন আমরা এখানে আর এখানে পার্সোনাল লোনটা দিবেন, কোনো অবস্থায় ক্রেডিট কার্ড লোন তথ্য এখানে দিবেন না। এনভায়রনমেন্টাল সার্চার্জ ওটা দিয়ে দিবেন এখানে, যদি থাকে, অর্থাৎ যাদের গাড়ি আছে আর কি, একাধিক গাড়ি। সেভেন কন্টেন্ট আমরা সামনে আগাচ্ছি। এখানে অ্যাসেটস এবং লাইব্রেরি আমি আপনাদের একটা কথা বলি, এখানে উপর আপনারা লেখা দেখতেছেন এই যে নীল বক্সে, ইম্পোর্ট অ্যান্ড অটোফিল। ইম্পোর্ট অ্যান্ড অটোফিল আপনার যদি আগে যদি আপনি অনলাইনে সাবমিট করে থাকেন গতবার, তাহলে আপনার গত বছর সম্পত্তি যেগুলো আছে এগুলো ইম্পোর্ট অ্যান্ড অটোফিল দিলে এখানে অটো নিয়ে নেবে। আর এখন যদি আপনার গত বছরের সম্পদগুলো আপনার বর্তমানে থেকে এখানে রেখে দিবেন, যদি না থাকে আপনার এখানে রাখার দরকার নাই। যেমন আমি এখন গোল্ড আছে, আমি যদি এখন এটা উইথড্র করে দিই তাহলে আমার এটা এখান থেকে ডিলিট হয়ে যাবে, এটা আর আসবে না। আর নতুন কোনো আপনার যদি নতুন কোনো অ্যাড করতে চান যেখানে অ্যাড আছে অ্যাড করে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার ফার্নিচার ইকুইপমেন্ট, এগুলো যদি আমি এখানে থাকে, যেমন ডিলিট অপশন আছে, আপনি চাইলে ডিলিট করতে পারবেন, চাইলে আপনি অ্যাডও করতে পারবেন। এরপরে আপনার ডিপিএস সঞ্চয়পত্র থাকলে এগুলো ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এখান থেকে আপনি ক্লিক করে জমা দিয়ে দিতে পারবেন। এখানে সব কিছু দেওয়া আছে, আর পিএফ টিএফ সব দেওয়া আছে ওনার এখানে। ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, ক্যাশ আমি আপনাকে বলি, এখানে আপনার যত সম্পত্তি আছে, গোল্ড, ফার্নিচার ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স আইটেম, ক্যাশ ইন হ্যান্ড, ব্যাংক, সব মিলে আপনার এইখানে যেখানে লেখা আছে না গ্রস ওয়েলথ, ওটা বুঝাচ্ছে, বুঝছেন। আর নেট ওয়েলথ যাতে লাস্ট ডেট গত বছরে ছিল 2,92,000, 4,86,000 থেকে 2,92,000 বাদ দিলে অর্থাৎ চেঞ্জ হয়েছে 1,93,900। ঠিক আছে। আদার আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার, অর্থাৎ আপনার এই ইনকাম ইয়ারে ফান্ড আউটফ্লো হয়েছে, বুঝছেন, ওটা দেখাচ্ছে এখানে। টোটাল ফান্ড আউটফ্লো ওটা বলতেছে এখানে।
টোটাল ফান্ড আউটফ্লো হচ্ছে আপনার এখানের মধ্যে যে এটাও আছে আপনার খরচটা কই, এই যে লিভিং এক্সপেন্সেস 4,49,500, এটা হচ্ছে আপনার খরচটা, বুঝছেন। আর টোটাল ফান্ড আউটফ্লো এই দুইটা যোগ করলে 6,43,400 হবে। সোর্স অফ ফান্ড 7,33,400, ডিফারেন্স 90,000। আমি যদি এখন এই 90,000 এখানে দিয়ে দিই, দেখবেন যে এটা জিরো হয়ে গেছে। তো আমি এটা আপনাদেরকে একটু দেখাই, আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে সাপোজ আমি এখানে জিরো করে দিলাম, এখানে জিরো দিলাম, দেখেন এখানে ব্যালেন্স কত হয়েছে 2,95,900, এটা আমি এখন এখানে দিয়ে দিব 2,95,900। তো আপনারা আপনাদের ইনকামের সাথে সামঞ্জস্য রেখে হ্যান্ড ক্যাশ দিবেন না, উল্টাপাল্টা দিবেন না। দেখছেন জিরো হয়ে গেছে। তো আমি এখানে সেভেন কন্টিনিউ সামনে আগাচ্ছি। এখন এখানে যে কাজটা আছে, এখানে আপনাদের কোনো কিছু করার নেই, এটা আপনার এনবিআর পোর্টালের অনুযায়ী ওনারা কাজ করবে। এখন এখান থেকে আপনার ট্যাক্স ইম্পোজ করবে। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট টোটাল ওনার স্যালারি হচ্ছে এটা, তো এইটা উপরে ওনার ট্যাক্স ইম্পোজ করবে। আর এটাকে হচ্ছে ওনার এক্সামটেড, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে আপনার টোটাল ইনকাম 4,79,600, এই টাকার উপরে ওনার ট্যাক্স ইম্পোজ করবে। দেখুন কত হয়, 7,960। এখন আপনাদের প্রশ্ন হতে পারে এখানে 4,79,600 উপরে ট্যাক্স ইম্পোজ কীভাবে করছে। এখানে 4,79,600 থেকে আপনি 4 লাখ বাদ দেবেন, অর্থাৎ করমুক্ত সীমা হচ্ছে 4 লাখ, 4 লাখ বাদ দেবেন। আথায় কত 79,600, এই 79,600-এর উপরে 10% যা হয় তাই এটা হচ্ছে এটা এই অ্যামাউন্টটা। এরপরে ওনার যেহেতু রিবেট আছে পিএফ আর কি, এই জন্য ওখান থেকে পাইছে উনি 2,000 টাকা রিবেট পাইছে, অর্থাৎ কর ছাড়। এটা থেকে এটা বাদ দিবে, আর তাই কথা 5,960। দেখবেন এই যে ওনার মিনিমাম পেয়েবলটা হচ্ছে এই আপনার এখন সব মিলে 5,960। এখন দেখেন ওনার কোনো সোর্সটা কীভাবে এন্ট্রি দেবে একটু পরে দেখাচ্ছি। এই অ্যামাউন্টটা ওনাকে পে করতে হবে 5,960। এখন দেখেন ইনসেন্টিভ পাবে কিনা। উনি যদি এই 30 সেপ্টেম্বরের মধ্যে জমা দেন, তাহলে উনি এই 298 টাকা ইনসেন্টিভ পাবেন, অর্থাৎ 5,960 থেকে উনি 298 টাকা ইনসেন্টিভ পাবেন, আর জমা দেওয়া লাগবে না। বুঝতে কি বলছি? তো ওনাকে জমা দিতে হবে 5,662 টাকা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যারা বেতন পান ওনাদের থেকে কোম্পানি কিছু টাকা কেটে রাখেন, যেটাকে আমরা টিডিএস বলি, ওটা কোথায় এন্ট্রি দেবেন? ওটা এন্ট্রি দেবেন এখান থেকে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে যেরকম একটা ইন্টারফেস হবে, যে ক্লেম সোর্স ট্যাক্স, এখানে ক্লিক করে স্যালারি আদার্স এখানে অ্যাড করে দেবেন। এই যে এখানে আপনি এন্টার ডিপোজিটিং অথরিটি, চালান সার্টিফিকেট, চালান নাম্বার, সার্টিফিকেট নাম্বার, চালান নাম্বার, সার্টিফিকেট নাম্বার, টাইপ, এন্টার ডেট, এন্টার অ্যামাউন্ট। এখানে এন্টার অ্যামাউন্ট বলছে একটা হচ্ছে আপনার ফুল চালানোর একটা অ্যামাউন্ট, আরেকটা হচ্ছে শুধুমাত্র আপনার অ্যামাউন্ট। যেটা আপনার অ্যামাউন্ট ওটাকে বলে ক্লেম অ্যামাউন্ট, ওটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে কী বলতে হচ্ছে সেভ এন্ট্রি দিবেন, সেভ এন্ট্রি দিলে ওটা এখানে চলে আসবে। তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না, আমি ব্যাকে চলে যাচ্ছি, ডিলিট করে দিলাম এখান থেকে। আমি এখানে গো টু রিটার্ন যাচ্ছি। আচ্ছা, আমরা এখন চলে আসবো একেবারে হোম পেজে চলে আসবো আর কি, যেখানে আমরা ছিলাম। তো একটু ওয়েট করেন, প্লিজ কেউ স্কিপ করবেন না। আচ্ছা, তো আমরা এখন এখানে আবার চলে আসলাম। এখান থেকে চলে এসে আমরা এটা আবার একটু আগের জায়গায় চলে যাই। এই যে আমরা ছিলাম এখানে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। তো আমরা যখন এই টিডিএসগুলো এন্ট্রি দিব, তখন এখানে এই অ্যামাউন্টটা জিরো হয়ে যাবে, বুঝছেন? এই অ্যামাউন্টটা জিরো হবে, এখানে পেমেন্টটা এই অ্যামাউন্টটা এখানে চলে আসবে। পে নাও বাটনটা আপনার ব্লার হয়ে যাবে, পে নাও বাটনটা ব্লার হয়ে যাবে। তারপরে যদি কারো ট্যাক্স বেশি আসে, আপনারা টাকাটা কীভাবে জমা দেবেন, এখানে পে নাওতে ক্লিক করবেন। দেখছেন এই চালানে ক্লিক করে প্রসিড অ্যামাউন্ট, আমি এখানে আগাচ্ছি না, এখানে আপনারা এভাবে আগাবেন। আচ্ছা, এখন এই সমস্ত কাজ করার পর এখানে প্রসিড টু অনলাইনে রিটার্নে ক্লিক করবেন, প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যত তথ্য আছে আপনারা সমস্ত তথ্য মনোযোগ দিয়ে দেখবেন, মিলে দেখবেন কোনো প্রকারের ভুল আছে কিনা। সমস্ত কিছু দেখার পরে আমি আপনাদেরকে বলি লাস্টে যে অপশনটা আসবে সেটি হচ্ছে এরকম, যেখানে সাবমিট রিটার্ন, এখানে লেখা আছে সাবমিট রিটার্ন। এখানে আপনারা এটাতে ক্লিক করে দেবেন। সাবমিট রিটার্নে আপনারা ক্লিক করে দিয়ে আপনাদের অ্যাকনোলেজমেন্টটা নিয়ে নেবেন। এবং যদি আপনারা অ্যাকনোলেজমেন্টটা নেওয়ার পরে আপনারা যদি না পান, এই যে এখানে ট্যাক্স রিটার্ন আছে, এখানে অ্যাকনোলেজমেন্ট ওখান থেকে পেয়ে যাবেন। এটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নিয়ে নেবেন।
তা আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।